হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। তাহলে চলুন গল্পে চলে যাই। আমাদের আজকের গল্প চন্দ্রপ্রভা রজনী, পর্ব 1, লেখা সামিয়া খান। আপনি বলতে চাচ্ছেন আমি আমার জন্য যে স্লটগুলোকে ভাড়া করে নিয়ে এসেছিলাম তাদের জায়গায় ভুলে আপনি এসে পড়েছেন? দেহানের কথায় একটা শুকনো ঢোক গিলল মায়া। এসি রুমে বসে আছে সে, তারপরও দর করে ঘামছে। কিছু টাকার আশায় অডিশন দিতে এসে এক অজানা চোরাবালিতে আটকে গিয়েছে। এমন মনে হচ্ছে তার এখন। কোনোরকম শুধু নিজের মাথা একবার উপর নিচে দুলিয়ে সম্মতি প্রকাশ করলো মায়া। বাট এটা তো পসিবল না, বিকজ এগুলো বোতলের মেয়ে ছিল। আপনার নিজেকে কি তাদের সমতুল্য মনে হয়? নো স্যার। তাহলে তাদের সাথে রিপ্লেস হলেন কিভাবে? অ্যাকচুয়ালি স্যার, আমি নাচতে পারি। আমি ভেবেছিলাম হয়তো নাচের কোনো কম্পিটিশন হবে, তার জন্য একটা অডিশন দিতে এসেছিলাম। নাচতে পারেন তাই বলে যেখানে সেখানে নাচতে চলে আসবেন? কেমন মেয়ে আপনি? ধ্যানের কথায় কোনো উত্তর দিল না মায়া। এতদিন যাবৎ এ মানুষটিকে বড় পর্দায় স্ক্রিনে দেখে এসেছে সে। জনপ্রিয় সুপারস্টার দিহান আহসান। আর সব মেয়েদের মতো মায়ের কাছেও এই মুখটা এবং নামটা অনেক প্রিয়। কোনোদিন হয়তো সে কল্পনাও করতে পারেনি দিহানের সাথে এমন পরিস্থিতিতে পড়তে হবে। মেয়ে, আপনার নামটা কি? মায়া। আয়া? তা কি এমন আছে আপনার মধ্যে যে নাম মায়া রাখা হলো? আপনি কি দেখতে মায়াবী? জানি না স্যার। নাচটা কি শখের বসে করেন নাকি পেট চালানোর জন্য? নিজের খরচ চালানোর জন্য। কেন বাবা মা খরচ দেয় না? দিহানের এই চটা কথায় কান্না উপচে আসছে মায়ার। প্রথম দেখায় কেউ এভাবে কথা বলতে পারে তা জানা ছিল না তার। রুমের মধ্যে অনেকগুলো মানুষ আছে, এতগুলো মানুষের সামনে দিহান এরকম ভাবে কথা বলছে। ঠোঁট কামড়ে কোনো মতো নিজের কান্না চাপার চেষ্টা করলো মায়া, কিন্তু সে ব্যর্থ হলো। শরতের আকাশ থেকে যেরকম ঝুপ করে বৃষ্টি নামে ওরকম মায়ার চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। এই মেয়ে, কাঁদছেন কেন? আমি কাঁদার মতো কি এমন বলেছি? আমি সত্যি স্যার বুঝতে পারিনি যে এমন হবে। আসলে আমার টাকার খুব দরকার। টিউশনি করিয়ে যত টাকা পাই তাতে হয় না। একটু বাড়তি টাকার জন্য এসেছিলাম। বাড়তি টাকার জন্য এসেছিলেন তাই বলে নিজের কমন সেন্স তো খাটাবেন। ওই মেয়েগুলোর ড্রেস এবং হাব ভাব দেখেও বোঝেননি যে ওরা কিরকম? আজ যদি আমার জায়গায় অন্য কেউ থাকতো তাহলে কি হতো সেটা একবার ভেবেছেন? গাদা মেয়ে কোথাকার। অনেকটা উত্তেজিত হয়ে দিহান কথাগুলো উচ্চারণ করলো। বেশ হাইপার হয়ে গিয়েছে সে। চেয়ারে হেলান দিয়ে ব্লেজারের বোতামগুলো আলগা করা শুরু করলো। মাহাসিন। দিহানের ডাকে তড়িঘড়ি করে তার দিকে এগিয়ে আসলো মাহাসিন দিহানের পার্সোনাল পিএ, বলতে গেলে দিহানের ডান হাত। স্যার? মাহাসিন, ওই ব্রোথেলের মেয়েগুলোকে নিয়ে আসা হয়েছে, তাদের প্রাপ্য টাকা দিয়ে বিদায় করে দেন যত তাড়াতাড়ি সম্ভব। ইয়েস স্যার। মাহাসিন চলে গেলে মায়ার দিকে পূর্ণ দৃষ্টিপাত করলো দিহান। একটা অফ হোয়াইট কালারের ড্রেস পরেছে মায়া। মুখে কোনো প্রসাধনীর ছাপ নেই, এমনকি চোখে কাজল পর্যন্ত নেই।
চুলগুলো কোনো রকম হয়তো হাত খোপা করা। রোজ দিহানের সাথে যেসব মেয়েদের ওঠা বসা হয় তাদের সামনে বড়ই নগণ্য মায়া। তারপরেও ওইসব চকচকে ঝলমলে নারীদের থেকে এই সাধারণ নারীটাকে বেশ ভালো লাগলো দিহানের। পানি খাবেন মায়া? মাথা নাড়িয়ে সম্মতি প্রদান করলো মায়া। দিহান মায়ার দিকে পানির গ্লাসটা এগিয়ে দিল। পানির গ্লাসটা হাতে নিয়েই এক শ্বাসে পুরোটা শেষ করলো মায়া। এই পুরো সময় দিহানের দৃষ্টি মায়ার গলার দিকে ছিল। কেমন যেন নেশা লাগছে দিহানের। এমন তো হওয়ার কথা ছিল না। পানি খেয়ে গ্লাসটা টেবিলে রেখে নিজেকে সংযত করে বসলো মায়া। আপনি তো কথা বলতে পারেন, তাহলে সব এমন ইশারা দিয়ে বলেন কেন মেয়ে? দুঃখিত স্যার। এখানে আবার দুঃখিত হওয়ার মতো কি হলো? জানি না স্যার। মায়ার কথায় বেশ বিরক্ত বোধ করলো দিহান। এরকম জি হুজুর তার একদম পছন্দ না। কিছুক্ষণ পুরো পরিবেশটা শান্ত ছিল। কেউ কোনো কথা বলছে না। নীরবতা ভেঙে দিহান আগে কথা বলল। আপনার কি জবটা খুব বেশি প্রয়োজন? জি স্যার। আমার তো মনে হয় না। কেন? বাম হাতটা টেবিলের উপরে রাখুন। দিহানের কথা মতো মায়া তার বাম হাতটা টেবিলের উপরে রাখলো। তার বাম হাতের অনামিকাতে একটা আংটি ঝলমল করছে। সেদিকে কিছু সময় তাকিয়ে দিহান তার ডান হাতের তর্জনী ওই আংটির উপর রাখলো। যদি আমি ভুল না করে থাকি তো এটা হীরার। এম আই রাইট? জি স্যার। হীরার আংটি হাতে পরে চাকুরির গাঁথুনি গাচ্ছেন, বিষয়টা হাস্যকর না? এটা আমাকে আমার ভালোবাসার মানুষ দিয়েছে। ও, তাহলে তো চাকরির প্রয়োজন নেই আপনার। আপনার ভালোবাসার যথেষ্ট সামর্থ্য আছে আপনার খরচ চালানোর। ছিল, কিন্তু বর্তমানে সে আমার প্রাক্তন। আজ তার বিয়ে ছিল। কেন? আপনার থেকে বেটার অপশন পেয়েছিল বুঝি? এ পর্যায়ে মায়া বেশ চটে গেল। ঝাঁঝালো কণ্ঠে দিহানকে জবাব দিল, দ্যাটস নান অফ ইয়োর বিজনেস স্যার। ওকে, বাট আই হ্যাভ এ অফার ফর ইউ। কি? আপনাকে একটা কন্ট্রাক্ট পেপারে সাইন করতে হবে। সাইন করার পর মুহূর্ত থেকে আপনার সব কিছুর উপর নিয়ন্ত্রণ শুধু আমার থাকবে। এই যেমন আপনি কি খাবেন, আপনি কি পড়বেন, আপনি কখন ঘুমাবেন, কার সাথে কথা বলবেন, পুরো বিষয়। শুধু তাই নয়, আমার যাবতীয় কাজ আপনার করতে হবে, যা একজন স্ত্রী তার স্বামীর জন্য করে। শুধু পার্থক্য একটাই, আমার সাথে কখনো বিছানায় যেতে হবে না, আর তাছাড়া সব করতে হবে। মানে ঠিক মালিল বৃত্তের সম্পর্কের মতো। কথাটা বলে থামলো দিহান। মায়া কি রিয়াকশন দিবে বুঝতে পারছে না। এত বড় মাপের মানুষ তাকে এমন প্রস্তাব কেন দিচ্ছে? আমার এরকম কিছুর প্রয়োজন নেই স্যার। এমনি এমনি তো আর হচ্ছে না। এজন্য আপনি সব পাবেন, এই যেমন নাম, ফেম, টাকা, সব। তাহলে ক্ষতি কি? আর আগেও অনেক মেয়ে এমন ছিল। আমার যাকে পছন্দ হয় তাকে সব সাপ বানাতে দ্বিধাবোধ করি না। দিহানের কথাগুলো বারবার মায়ার কানে বাজছে। তার সামনে দামি পোশাক পরা, পরিপাটি হয়ে বসে থাকা বিখ্যাত ব্যক্তি যে এরকম একটা প্রস্তাব করতে পারে তা চিন্তার বাইরে ছিল তার। লজ্জায় তার কান লাল হয়ে যাচ্ছে। কোনো মতে নিজেকে সামলে ভেজা কণ্ঠে উত্তর দিল মায়া, আমি পণ্য নই স্যার, যে নিজেকে টাকা বা বৃত্তের বিনিময়ে বিক্রি করে দেব। না, নষ্ট পাড়ার মেয়ে। তাই আপনার এই প্রস্তাবে রাজি হতে পারলাম না, মাফ করবেন। ফুলের গন্ধে মম করছে পুরো রুম। সাদা শুভ্র বিছানায় গোলাপির পাপড়ি ছড়িয়ে ছিটিয়ে আছে, আর তার মধ্যখানে লাল বেনারসি পরে বধূ বেশে বসে আছে শোভা। প্রত্যেক নারীর জীবনে বহু কাঙ্ক্ষিত রাত হচ্ছে এই বিয়ের প্রথম রাত। শোভার জীবনেও তাই। বুকের ভিতর টিপ টিপ শব্দ করছে তার। এক আলাদা ভয় মিশ্রিত ভালো লাগা কাজ করছে তার মনে। হুট করেই দরজাটা
খুলে ভিতরে কেউ প্রবেশ করলো। বেড়ে যাওয়া স্পন্দন জানান দিচ্ছে রুমের মধ্যে প্রবেশকারী ব্যক্তিটিকে। রুমে ঢুকে বিছানার দিকে একবার তাকালো আরিয়ান। লাল টুকটুকে শাড়ি পরে বিছানায় গোল হয়ে বসে আছে শোভা। সেদিকে ভ্রুক্ষেপ না করে সোজা বেলকনিতে চলে গেল আরিয়ান। বেলকনিতে অবস্থিত দোলনায় ধপ করে বসে পড়ল আরিয়ান। বড্ড ফাঁকা লাগছে তার বুকে। 1 মাস আগেও ঠিক এ সময়ে এই বেলকনিতে বসে নিজের প্রেয়সীর সাথে ফোন আলাপে ব্যস্ত ছিল সে। আর 1 মাস পরে পুরো চিত্রই ভিন্ন। আরিয়ানের বড্ড টেনশন হচ্ছে মায়ার জন্য। মায়ার কাছে যে চলার মতো টাকা নেই সে সম্পর্কে খুব ভালোভাবে অবগত সে। অথচ মায়া তার থেকে 1টা টাকাও নিচ্ছে না। হতাশ হয়ে মায়ার নাম্বারে আবার ডায়াল করলো আরিয়ান, কিন্তু ফোনের অপর পাশ থেকে কোনো জবাব আসলো না। আপনি এখানে কি করছেন? হঠাৎ করা প্রশ্ন ঘাড় ঘোরালো আরিয়ান। শোভা দাঁড়িয়ে আছে। মেয়েটার চোখে মুখে এক আলাদা রকমের উজ্জ্বলতা ফুটে উঠেছে। অথচ আজ ওর জায়গায় অন্য কারো থাকার কথা ছিল। আমি এখানে কি করছি তা কি তোমাকে কৈফিয়ত দেব শোভা? কৈফিয়ত কেন দেবেন? জিজ্ঞেস করেছি শুধু। অনেক রাত হয়েছে, ঘুমাবেন না? কেন, শরীরে জ্বালা উঠেছে? কন্ট্রোল হচ্ছে না? আরিয়ানের কথা শুনে চমকে উঠল শোভা। বাসর ঘরে স্বামীর মুখে এরকম কথা শুনতে হবে তা হয়তো সে ভাবতেও পারেনি। এভাবে বলছেন কেন? তাহলে কিভাবে বলবো তোকে? সোনা ময়না বলে বলবো? এখান থেকে যা, তোকে আমার সহ্য হচ্ছে না। যা বলছি। আরিয়ানের ধমকে খুব ভয় পেল শোভা। জীবনে বকাবকি তার মা বাবাও করেনি, আর কাউকে করতেও দেয়নি। সেখানে আরিয়ান দাসীর মতো আচরণ করলো তার সাথে। কাঁদতে কাঁদতে বিছানায় এসে শুয়ে পড়ল শোভা। কেন জানি ভবিষ্যতে নিজের ভয়ঙ্কর পরিস্থিতির আভাস পাচ্ছে সে। মাহাসিন, তোমার কি মনে হয় মায়া নামের মেয়েটি কি রাজি হবে? বুঝতে পারছি না স্যার, যেভাবে গেল হয়তো রাজি হবে না। মাহাসিনের কথায় কোনো জবাব দিল না দিহান। চুপচাপ ফোন টিপায় ব্যস্ত হয়ে গেল। কিছু একটা বলার জন্য হাসপাস করছে মাহাসিন, কিন্তু বলতে পারছে না। কিছু বলবে মাহাসিন? আসলে স্যার, আজকে শোভা ম্যাম এর বিয়ে ছিল। ক্ষণিকের জন্য থামলো দিহান, কিন্তু পরক্ষণে আবার ফোন টিপায় ব্যস্ত হয়ে গেল সে। মাহাসিন, তোমার কি মনে হয় আমার পাওয়ার কম? আমি আগে থেকে জানি আজকে আমার বোনের বিয়ে ছিল, অথচ দেখো, আমাকে বলার প্রয়োজন বোধটুকু কেউ করেনি। বিষয়টা হাস্যকর না? কথাটা বলে গা দুলিয়ে হাসলো দিহান, তাও খুব জোরে। দিহানের জন্য খুব খারাপ লাগছে মাহাসিনের। মানুষটা সব পেয়েও কেমন যেন কিছুই পায়নি। দিহানকে কিছু বলতে যাবে তার আগে মাহাসিনকে থামিয়ে দিল সে। আপাতত এ বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না, তাই অফ যাও। আর মেয়েটার সম্পর্কে যাবতীয় ইনফরমেশন চাই আমার। এনিহাউ, ওকে স্যার। আর কোনো কথা বলল না দিহান, শুধু গুনগুন করে গান গাওয়া শুরু করলো। নেশা লাগিল রে, নেশা লাগিল রে, বাঁকা দুই নয়নে নেশা লাগিল রে। বন্ধুরা, গল্পটি চলবে। আর বন্ধুরা, এই গল্পটি যেহেতু প্রথম পর্ব, অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন গল্পটি কেমন হলো। ধন্যবাদ, ভালো থাকবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন।